মোড়ল সাহেব, আমি আর কি করব কিছু বুঝতে পারছি না। আমার একমাত্র ছেলেটার গা যেন উনুনের মতো গরম। 3 দিন ধরে জ্বর নামছেই না। আর সকাল থেকে সারা গায়ে লাল লাল বিচির মতো কী সব বেরিয়েছে। ছেলেটা যন্ত্রণায় শুধু ছটফট করছে। সে তো তোমার ছেলে না সেবস, আমার নাতিটারও তো একই দশা। চোখ দুটো টকটকে লাল হয়ে ফুলে আছে, অনবরত পানি পড়ছে। আবার বাড়ির অবস্থাও একই। ঘরের দুটো বাচ্চারই জ্বর, সাথে এমন খকখকে কাশি যে শুনলে মনে হয় বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। আমি সব বুঝতে পারছি, তোমরা অযথা এত ওতলা হচ্ছ কেন? এটা ঋতু বদলের সময় হয়েই থাকে। এই সময় গ্রামের উপর দিয়ে অশুভ বাতাস বয়ে যায়। ছোট বাচ্চাদের শরীর নরম, তাই তাদের উপরে এই বাতাসের ছায়াটা আগে পড়ে। একে বলে বাতাস লাগা। কিন্তু মোড়ল সাহেব, এই বাতাস তো ছাড়ছে না। আমি তো পরশুদিনই পাশের গ্রামের সুলেমান কবিরাজের কাছ থেকে পানি পড়া এনে খাইয়েছি, কিচ্ছু হয়নি। উল্টো আজ থেকে এই লাল রেশ বের হলো। আরে বাবা, কবিরাজি আর ডাক্তারি একই নাকি যে দিলেই সাথে সাথে কাজ হবে? বিশ্বাস রাখতে হয়, মনে ভক্তি রাখতে হয়। সোলেমান কবিরাজ ছোটখাটো কবিরাজ নয়, তার ফুটে কত মানুষের কত বড় অসুখ সেরে গেল। তোমরা ধৈর্য ধরো। মোড়ল সাহেব, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। কে বলবে, বলে ফেলো। আমার মনে হচ্ছে এটা শুধু বাতাস লাগা বা নজর লাগার মতো সাধারণ কিছু নয়। গ্রামের প্রায় প্রতিটা ঘরে ঘরে শিশুদের একই রকম লক্ষণ। এটা অন্য কোনো বড় অসুখও তো হতে পারে। আমার মেয়ে মুক্তা, ও তো স্কুলে পড়াশোনা করে। ও বলছিল বইয়ে নাকি এরকম একটা রোগের কথা পড়েছে। হ্যাঁ, হাসেম, তুমিও আজকাল মেয়েদের কথায় নাচতে শুরু করলে? আরে, ক্লাস 8-এ পড়া একটা বাচ্চার বইয়ের কথার সাথে বাস্তবতার অনেক ফারাক। আমরা বাপ দাদার আমল থেকে দেখে আসছি, এসব অসুখ বিসুখে ঝাড়ফুঁক পানি পড়াই হলো আসল চিকিৎসা। তোমরা শহরে হাওয়া গায়ে লাগিয়ে সব পুরনো বিশ্বাস আর ঐতিহ্যকে ভুলে যেতে বসেছ। কিন্তু ছেলেটার কষ্ট যার দেখতে পারছি না মোড়ল সাহেব, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আরে ভেঙে পড়ো না, বললাম তো, বিশ্বাস রাখো। আজ রাতেই কবিরাজ এসে সব ঠিক করে দেবে। এখন সবাই বাড়িতে যাও, বাচ্চাদের দিকে খেয়াল রাখো। আর শোনো, অসুস্থ বাচ্চাদের বেশি বাইরে বের করবে না, অশুভ বাতাস আরো বেশি করে ধরবে। শুনছো, ছেলেটার জ্বর তো কিছুতেই কমছে না। গা যেন আগুনে পড়ে যাচ্ছে। আমার বুকটা কেমন ধড়ফড় করছে। মোড়লের সাথে কথা বলে এলাম, উনি তো কবিরাজ ডাকার কথাই বললেন। বাবা, পায়ের জ্বর মেপে দেখলাম 104 ডিগ্রি ছাড়িয়ে গেছে। তুমি এদিকে এসো, একটা জিনিস দেখো। দেখো, ওর মুখের ভিতরে গালের পাশে কেমন ছোট ছোট দাগ হয়েছে। ওমা, এ কি? এ তো আগে ছিল না। কিসের দাগ এগুলো? শুধু মুখের ভেতরে না মা, ভালো করে দেখো। ওর কানের পেছন দিক থেকে শুরু করে মুখে আর গলায় কেমন লালচে ফুসকুড়ির মতো বের হচ্ছে। এখন কি হবে? সুলেমান কবিরাজকে একবার খবর দেব? না মা, একটু দাঁড়াও, আমার কেমন যেন চেনা চেনা লাগছে। মুক্তা দৌড়ে তার পড়ার টেবিলের কাছে যায়। সেখান থেকে তার বিজ্ঞান বইটা বের করে দ্রুত পাতা উল্টে একটা অধ্যায় বের করে। সেখানে রঙিন ছবি সহ একটা রোগের বর্ণনা দেওয়া আছে। বাবা মা, এদিকে এসো তাড়াতাড়ি। কি হয়েছে মা? অমন করে চিৎকার করছিস কেন? এই দেখো, এই ছবিটা দেখো আর মনিরের গায়ের সাথে মেলাও। এই দেখো, এখানে সব লক্ষণ লেখা আছে। প্রথমে প্রচন্ড জ্বর, 103 থেকে 105 ডিগ্রি পর্যন্ত হতে পারে। সাথে শুকনো কাশি, নাক দিয়ে পানি পড়া আর চোখ লাল হয়ে যাওয়া। এ তো সব মিলে যাচ্ছে। তারপর লেখা আছে 3-4 দিন পর মুখের ভেতরে সাদা দাগ দেখা যায়, যেটাকে বলে কপ্লিক স্পট। আর তারপর মুখ ও গলা থেকে শুরু হয়ে সারা শরীরে লালচে র্যাশ ছড়িয়ে পড়ে। রোগটার কি নাম লেখা আছে মা? এর নাম হাম, ইংরেজিতে বলে মেজেলস। এটা একটা ভাইরাস দিয়ে হয় বাবা, কোনো বাতাস লাগা বা তাবিজ কবজের ব্যাপার না এটা। আর সবচেয়ে ভয়ের কথা কি জানো? বই লেখা আছে এটা মারাত্মক ছোঁয়াচে। আক্রান্ত শিশুর হাঁচি কাশি থেকে বাতাসে ভাইরাসের কণা ছড়িয়ে পড়ে আর নিঃশ্বাসের সাথে অন্য শিশুদের শরীরে ঢুকে যায়। তাহলে উপায়? আমাদের মনিরকে কিভাবে বাঁচাবো?
মা কেঁদো না, এখানে এটাও লেখা আছে যে অবহেলা করলে বা ভুল চিকিৎসা করলে এই রোগ থেকে নিউমোনিয়া, ডায়রিয়া হয়, এমনকি শিশু মারাও যেতে পারে। আমাদের আর এক মুহূর্ত দেরি করা উচিত না। কবিরাজি বা ঝাড়ফুঁকে কিচ্ছু হবে না। তাহলে কি করতে হবে তুই বল? তোর কথাগুলো আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে। বাবা, আমাদের পাশের ইউনিয়নে একটা সরকারি স্বাস্থ্য কেন্দ্র আছে। আমি স্কুলের পথে সাইনবোর্ডে দেখেছি। আমাদের এখনই সেখানে যেতে হবে। সেখানকার ডাক্তার বা স্বাস্থ্যকর্মীকে সব খুলে বলতে হবে। উনিই পারবেন আমাদের আর গ্রামের সব শিশুকে বাঁচাতে। আমাদের এখনই রওনা দিতে হবে বাবা। ঠিক আছে, তুই যখন এত নিশ্চিত হয়ে বলছিস তখন তোর কথাই শুনবো। তুই তৈরি হয়ে নে, আমি সাইকেলটা বের করছি। যত রাতই হোক আমরা আজই যাব। আকাশে আলো ফোটার আগে মোড়লের বাড়ির উঠানে একটা হৃদয় বিদারক কান্নার রোল ওঠে। গ্রামের বেশ কিছু মানুষ সেখানে জড়ো হয়। গত রাতের পর সবুজের ছোট ছেলেটা আর নেই। বিনা চিকিৎসায় শুধুমাত্র কবিরাজি ঝাড়ফুঁকের উপর ভরসা করতে গিয়ে শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। আমার সব শেষ হয়ে গেল। মোড়ল সাহেব, আপনার কবিরাজ আমার বাচ্চাকে বাঁচাতে পারলো না। পানি পড়া আমার ছেলের জীবন ফিরিয়ে দিতে পারলো না। আমি এখন কি নিয়ে বাঁচবো? শান্ত হও বেটি, যা হওয়ার তা হয়ে গেছে। ওপরওয়ালার ইচ্ছা, তার উপর তো আমাদের কারো হাত নেই। এটা উপরওয়ালার ইচ্ছা না মোড়ল সাহেব, এটা আমাদের ভুলের ফল। আমরা সঠিক সময়ে যদি ডাক্তারের কাছে যেতাম তাহলে হয়তো আমার ছেলেটা আজ বেঁচে যেত। কি হয়েছে এখানে? এত কান্না কিসের? আর বলো না হাসেম, সবুজের ছেলেটা গত রাতে। মোড়ল সাহেব, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন দয়া করে বাকি শিশুদের বাঁচানোর চেষ্টা করুন। আমি স্বাস্থ্যকেন্দ্র থেকে স্বাস্থ্যকর্মী আপাকে নিয়ে এসেছি। উনি পারবেন সবাইকে সাহায্য করতে। হাসেম, তুমি আমার কথা অমান্য করে শহরে গিয়ে এই মহিলাকে ধরে এনেছ। আমি বলেছিলাম এসব ডাক্তারি চিকিৎসায় কোনো লাভ হবে না, এটা সৃষ্টিকর্তার অভিশাপ। তোমরা তাকে অমান্য করেছ, তাই এই গজব নেমেছে। মোড়ল চাচা, দয়া করে ভুল বুঝবেন না। এটা কোনো অভিশাপ বা গজব নয়, এটা একটা রোগ। এর নাম হাম। আমি বইয়ে পড়েছি এবং স্বাস্থ্যকেন্দ্রের আপাও তাই বলেছেন। সবুজ চাচার ছেলের হয়তো হাম থেকে নিউমোনিয়া হয়ে গিয়েছিল, তাই সে মারা গেছে। আপনারা যদি এখনো কুসংস্কার আঁকড়ে ধরে থাকেন তাহলে গ্রামের আরো অনেক মায়ের কোল খালি হয়ে যাবে। উনি ঠিকই বলেছেন মোড়ল সাহেব। আমি একজন সরকারি স্বাস্থ্যকর্মী। আমি এখানে কারো ক্ষতি করতে আসিনি। শিশুদের লক্ষণগুলো শুনেই আমি বুঝতে পেরেছি এটা হামের প্রাদুর্ভাব। এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরিস্থিতি মহামারীর আকার ধারণ করবে। চুপ করুন, আপনারা শহরের লোক আমাদের গ্রামের রীতিনীতি কি বুঝবেন? আমি এই গ্রামের মোড়ল, আমি যা বলবো তাই হবে। আমি কোনো ডাক্তার বদ্দিকে আমার গ্রামে ঢুকতে দেব না। আপনারা এখন চলে যান এখান থেকে। মাফ করবেন মোড়ল সাহেব, আপনার ভুল সিদ্ধান্তের জন্য আমি আমার সন্তানদের আর গ্রামের আর কোনো শিশুকে মরতে দিতে পারি না। আপা, আপনি আমার বাড়িতে চলুন। আমার বাড়ির উঠান থেকে আপনি আপনার কাজ শুরু করুন। যার সন্তানের জীবনের মায়া আছে সে ঠিকই আপনার কাছে আসবে। প্রথমে হাসেম তার ছেলে মনিরকে নিয়ে আসে। শিউলি আপা তাকে যত্ন করে পরীক্ষা করেন। একে একে নুরু, জালাল চাচা সহ আরো গ্রামবাসী তাদের অসুস্থ শিশুদের নিয়ে ভয়ে ভয়ে সেখানে হাজির হয়। ওর বুকে হালকা কফ জমেছে, তবে ভয়ের কিছু নেই। আমি একটা ওষুধ দিচ্ছি, নিয়ম করে খাওয়াবেন। আর জ্বর এলে প্যারাসিটামল সিরাপটা দেবেন। মনে রাখবেন, হামের রোগীকে কোনোভাবেই অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেবেন না, এতে সমস্যা আরো জটিল হতে পারে। আপা, আমার ছেলে ঠিক হয়ে যাবে তো? অবশ্যই, শুধু কয়েকটা নিয়ম মানতে হবে। প্রথমত, এই শিশুকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। অন্য কোনো সুস্থ শিশুর সংস্পর্শে আসতে দেওয়া যাবে না। র্যাশ ওঠার দিন থেকে অন্তত 5 দিন পর্যন্ত আলাদা রাখতে হবে। আপা, আমার নাতনিটাও তো কিছুই খেতে চাইছে না, শরীর একদম শুকিয়ে গেছে। হাম হলে শরীরে পানির অভাব হয়, তাই জোর করে শক্ত খাবার দেবেন না। প্রচুর পরিমাণে তরল খাবার দিন, যেমন ভাতের মার, ডালের পানি, ফলের রস, আর সবচেয়ে জরুরি হলো খাবার স্যালাইন। ডায়রিয়া শুরু হলে এক মুহূর্ত দেরি না করে স্যালাইন খাওয়ানো শুরু করবেন। আমার বাচ্চাটাও তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে আপা। শিউলি আপা জালাল চাচা শিশুকে পরীক্ষা করে চিন্তিত হয়ে পড়েন। এর অবস্থা ভালো না, ওর নিউমোনিয়ার লক্ষণ স্পষ্ট। ওকে এখানে রাখা যাবে না, এখনই সদর হাসপাতালে ভর্তি করতে হবে।
আমি ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রে ফোন করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। আপা, বইয়ে ভিটামিন এ ক্যাপসুলের কথা লেখা ছিল। তুমি তো সবকিছুই জানো। ঠিক বলেছ, হাম হলে শিশুদের শরীরে ভিটামিন ই এর মারাত্মক ঘাটতি হয়, যা থেকে অন্ধত্ব পর্যন্ত হতে পারে। আমি আমার সাথে করে ভিটামিন এ ক্যাপসুল নিয়ে এসেছি। বয়স অনুযায়ী প্রত্যেকটা শিশুকে আমি একটা করে ক্যাপসুল খাইয়ে দেব। এটা হামের জটিলতা এবং মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। শিউলি আপা এক এক করে শিশুদের পরীক্ষা করতে থাকেন আর তাদের বাবা মায়েদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে থাকেন। শিশুরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে। শিউলি আপা গ্রামের সবাইকে স্কুল মাঠে ডাকেন একটা জরুরি সভার জন্য। রতন মোড়ল অনিচ্ছা সত্ত্বেও সভায় আসেন। রূপনগরবাসী, আজ আমি আপনাদের কিছু জরুরি কথা বলতে এসেছি। আপনারা সবাই দেখেছেন গত কয়েকদিনে আমরা একটা কত বড় বিপদের মুখ থেকে ফিরে এসেছি। এই পুরো কৃতিত্বের দাবিদার আপনাদের গ্রামেরই মেয়ে মুক্তা। ওর সঠিক সময়ে নেওয়া সাহসী পদক্ষেপের জন্যই আজ আপনাদের শিশুরা সুস্থ হয়ে উঠছে। সবাই মিলে মুক্তার জন্য একবার হাততালি দিন। এখন আসল কথায় আসি। হাম একটি প্রতিরোধযোগ্য রোগ, অর্থাৎ আমরা চাইলে আগে থেকে ব্যবস্থা নিতে পারি যাতে এই রোগটা শিশুদের হতেই না পারে। হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর এবং একমাত্র উপায় হলো সঠিক সময়ে শিশুকে টিকা দেওয়া। সরকার থেকে বিনামূল্যে এই টিকা দেওয়া হয়। এসব টিকা ফিকা আমাদের লাগবে না, এগুলো শহরের জিনিস। এসব দিলে নাকি পরে আরো বড় অসুখ হয়। এই ধারণাটা সম্পূর্ণ ভুল মোড়ল সাহেব। এটা একটা গুজব। টিকা শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। আপনারা ঝাড়ফুঁকের উপর বিশ্বাস করে একটা শিশুকে হারিয়েছেন, আর কতগুলো শিশুকে হারানোর পর আপনাদের বিশ্বাস হবে যে বিজ্ঞানী সঠিক পথ দেখাচ্ছে? আপা, আমার ছেলেটাকে যদি টিকা দিতাম তাহলে হয়তো আজও বেঁচে থাকতো, আর কোনো বাবা মায়ের কোল যেন এভাবে খালি না হয়। আপনি বলুন আমাদের কি করতে হবে? আমি আগামী সপ্তাহে এই স্কুলেই একটা টিকাদান ক্যাম্পের আয়োজন করব। আপনাদের যাদের বাড়িতে 9 মাস থেকে শুরু করে 15 মাস বয়সী শিশু আছে, তারা সবাই সেদিন সকালে এখানে চলে আসবেন। 9 মাস পূর্ণ হলে হাম রুবেলার প্রথম ডোজ MR1 এবং 15 মাস পূর্ণ হলে দ্বিতীয় ডোজ MR2 দিতে হয়। আপনারা সবাই আসবেন তো? আপা, একটু কাঁদলো বটে, কিন্তু এখন আমার মনটা শান্ত হলো। আমার ছেলেটা এখন সুরক্ষিত। একদম। এই সামান্য কান্নাই ওকে ভবিষ্যতের বড় কান্না থেকে বাঁচিয়ে দেবে। আপা, আমি আমি আমার নাতনিকে নিয়ে এসেছি। খুব ভালো করেছেন মোড়ল সাহেব। আমাকে মাফ করে দেবেন। আমার ভুলের জন্য আমার জন্য গ্রামটা এত বড় বিপদে পড়েছিল। আর মুক্তা মা, তুই না থাকলে আমাদের কি যে হতো। তুই আমাদের চোখ খুলে দিয়েছিস। তুই এই গ্রামের রত্ন। ঠিকই বলেছেন মোড়ল সাহেব, আমাদের মুক্তা একাই 100। ছোট মুক্তার বড় কাজ আমাদের গ্রাম কোনোদিন ভুলবে না।